তাহলে ওকে আমাকেই দিয়ে দাও আপু। রিমি হাসি চওড়া করে অকস্মাৎ বলে ফেলল। আহাতকে নেওয়ার কি প্রয়োজন? চাইলে তো তুমিই একটা বাচ্চা নিয়ে নিতে পারো। কথাটা শুনতেই নিশাতের কান গরম হয়ে উঠল। হাসি থামিয়ে অবাক হয়ে তাকালো রিমির পানে, কিন্তু মুখে কিছুই বলল না। নিশাতকে চুপ থাকতে দেখে রিমি আয়নার দিক থেকে ফিরে নিশাতের পানে তাকিয়ে বলল, আমি কি কিছু ভুল বললাম? জানি তুমি এখন একটু ছোট, তবে বিয়ে হয়েছে, বাচ্চা নিতে পারো। তার মানে এটা নয় যে আমি এখন বলেছি বলে এখনই ওটার কথা কথা আর কি। আচ্ছা, তোমার আর ভাইয়ার মধ্যে সব ঠিকঠাক আছে তো? রিমি ভেবেছিল তার কথা শুনে হয়তো নিশাতের মন খারাপ হয়েছিল, কারণ একটু হলেও ওদের সম্পর্কের কথা রিমি জানে। তবে রিমিকে ভুল প্রমাণ করে পুনরায় মুখে হাসি ফুটিয়ে বলল। সবই ঠিক আছে আপু। নিশাতের মুখে হাসি দেখে রিমি স্বস্তির শ্বাস ফেলে পুনরায় জিজ্ঞেস করল, শুনেছি ভাইয়া তোমাকে থাপ্পড় মেরেছিল, তাই তোমাকে সরি বলেছিল। সে তো সহজে কাউকে সরি বলে না। প্রশ্নটা শুনতেই নিশাতের হাসি মুখটা ভোঁতা হয়ে উঠল। ভোঁতা মুখে প্রত্যুত্তর করল। বলেছিল আপু, তবে মেরেছে বলে নয়, জোরে মেরেছিল তাই। নিশাতের ভোঁতা মুখে জবাব পেয়ে খিলখিল করে হেসে উঠল রিমি। পুনরায় আয়নার দিকে ফিরে হাসতে হাসতে বলল, তাই তো বলেছে। আর হ্যাঁ, আকাশের মুখে অনেক শুনেছি ভাইয়া অনেক রাগী, তাই একটু মানিয়ে নিও। রাগী মানুষদের ভালোবাসা কিন্তু অনেক প্রখর হয়, মনে রেখো। নিশাত শুধু শুনল, কোনো প্রত্যুত্তর করল না। আলতো হাসি উপহার দিয়ে আহাতকে নিয়ে পুনরায় মজা শুরু করলো। রিমির সাজগোজ শেষ হতেই নিশাতকে নিয়ে রুম থেকে বের হলো। রিমি আসতেই সবাই জড়ো হলো। রিমি আর আকাশকে ঘিরে রাত ভালোই হয়েছে, তাই কেক কাটার আয়োজন চলছে। আকাশের মা বাবা আসতেই আকাশ আর রিমি কেক সাজানো ছোট টেবিলটার কাছে দাঁড়ালো। আহাতটা তখনও নিশাতের কোলের মাঝে লেপ্টে আছে। আকাশ আর রিমি ততক্ষণে কেক কেটে একে অপরকে খাইয়ে দিয়ে পাশে দাঁড়ানো সবাইকে খাইয়ে দিল। বন্ধুরা সবাই শুভেচ্ছা জানিয়ে কেক খেলো। রায়ান এতক্ষণ বন্ধুদের সাথেই ছিল। সে আসার পর থেকে খেয়াল করেছে আহাতকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামায়নি। প্রথম দিন দেখেই বুঝেছিল মেয়েটা বাচ্চাদের অনেক পছন্দ করে। আজ দেখে আরো শিওর হলো। সে সামান্য কেক মুখে পুরে দেখলো নিশাত একটু একটু কেক আহাদের মুখে দিতে ব্যস্ত আর হেসে হেসে কিছু বলছে। রায়ান হেঁটে এগিয়ে গিয়ে নিশাতের পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ালো। নিশাত ততক্ষণ একটু কেক মুখে পুরতে চাইলো। তার আগে তার খাওয়া রোধ করে দিতে রায়ান তার মুখটা নামিয়ে নিশাতের কানের কাছে নিয়ে ফিসফিস করে শুধালো, বাচ্চাদের খুব ভালো লাগে বুঝি? বরের পানে এক পলক তাকিয়ে আর একবার আহাদের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে ফুরফুরে স্বরে জবাব দিল, হ্যাঁ, বাচ্চা কার না ভাল লাগে। আর আহাত বাবুকে দেখেছেন? কত গুলুমুলু একটা বাচ্চা, ঠিক যেন একটা কিউটের ডিব্বা। বলে আহাতকে একটা চুমু খেয়ে মুখে পুনরায় কেক পুড়তে যাবে তার আগেই রায়ান একই স্বরে বলে উঠল, দেখো, আমাদের একসাথে দুটো বাচ্চা হবে। ওরা এরকম কিউট হবে, ঠিক তোমার মতো। বলে মুখ কুচিয়ে ভদ্র মানুষের মতো সোজা হয়ে দাঁড়ালো। অথচ নিশাতের কাশি উঠে গেল। কাশি থামিয়ে অদ্ভুত চোখে তাকালো শান্ত ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকা স্বামীর পানে। এটা কি মজা ছিল নাকি সিরিয়াস? আর লোকটা কি তার প্রশংসা করলো? যাই হোক, বিষয়টি কত লজ্জাকর। তখন রিমি আপুও একই কথা বলল। যেখানে তারা এখনো এক রুমেই থাকে না, সেখানে বাচ্চার কথা বলছে এই লোক, তা আবার এমন মুহূর্তে এমন করে। নিশাত লজ্জায় চোখ নমনীত করে নিল। আহাতকে নিয়ে পাশ থেকে সরে পড়ল। তার এখন ভীষণ লজ্জা লাগছে। লোকটা কী সব শুরু করেছে তার থেকে? কেমন অদ্ভুত পরিবর্তন লোকটার। সময়ের কাঁটা এখন 12তে গিয়ে ঠেকেছে। আকাশদের বাড়ির পার্টি শেষ হলেও তাদের বন্ধুদের পার্টির সবে শুরু। আকাশের মা বাবা খাওয়া দাওয়া করে নিজেদের বাড়ি ফিরে গেছে। নিশাত প্রথমবার এসেছে বিধায় রিমি তাকে যেতে দিতে নারাজ। আর বন্ধুরা মিলেও অনেক রিকোয়েস্ট করেছে। আর কাল যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই রায়ান আর বাদশাধিনী বউ নিয়ে থেকে গেছে আজকের রাতটা বন্ধুর বাসায়। খাওয়া শেষ করে সব গুছিয়ে কয় বন্ধু মিলে ফ্ল্যাটের ছাদে বসেছে আড্ডা দিতে। খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে চার বন্ধু তাদের পুরনো স্মৃতিচারণে বিভোর। সবাই টুকটাক কথা বলছে আর হাসাহাসি করছে। রায়ানও তাতে থেকে থেকে সায় জানাচ্ছে, যদিও অধরকনের হাসিটা নিরুদ্দেশ। চার বন্ধু যখনই এমন আড্ডা দেয় বা পার্টি করে, তখনই সবাই মিলে হালকা লাল পানি পান করে থাকে। আজও তার অন্যথা হয়নি। তবে রায়ান এসব থেকে দূরেই থাকে। জীবনে প্রথম যখন একবার কিঞ্চিত পরিমাণ পান করেছিল, তাতেই সে পড়ে পড়ে ঘুমিয়েছিল। আজ তো সাথে নেশাতো আছে, তাই ভুল করে ওসব ছুঁয়ে দেখল না। আর না তো এমনিতে খাওয়ার ইচ্ছা আছে। সে একটা সফট ড্রিঙ্কে চুমুক বসাচ্ছে। তাদের গল্পের মাঝে হঠাৎ আবিদ আজকের মেডিকেলের ঘটনাটা পুনরায় বলল।
তখনই আকাশ আবদার করে বলল, ভাই, তুই একটু অভিনয় করে দেখা তো, ঠিক কি করেছিল রায়ান। প্রস্তাবটা পেতেই আবিদ খুশিতে ঝলমলিয়ে উঠল। সে অভিনয় দেখাতে প্রস্তুত। তখনই রায়ান চোখ রাঙিয়ে বলে উঠল, আবিদ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার। চুপচাপ বস। আবিদ শুনল না সেসব কথা, পাত্তা দিল না রায়ানের চোখ রাঙানিকে। হঠাৎ করেই হাস্যরত প্রান্তকে ভরকে দিতে আবিদ নিচু হয়ে প্রান্তের মুখোমুখি হলো। ঝুঁকে রায়ানের মতো এক হাত পাশে রেখে আর এক হাত প্রান্তের গালে রাখল। এত কাছে আসা আর এভাবে ধরায় প্রান্ত ঘাবড়ে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে রেগে কিছু বলতে যাবে, তার পূর্বে আবিদ নিজের মুখটাকে লাজুকলতা বানিয়ে চোখে কামনার দৃষ্টি নিয়ে হাসকি টোনে উচ্চারণ করল, Hey Jan, I wanna kiss you deeply. May I please? কন্ট্রোল করতে পারছি না আর প্লিজ। আবিদের এমন করায় আকাশ গোল গোল চোখে তাকালো। বোঝার চেষ্টা করলো আবিদ কি করছে, আর প্রান্ত যেন নিজের ভাষাই হারিয়ে ফেলছে। এসব কি বলছে ছেলেটা? আবিদ বলেই থেমে থাকলো না। প্রান্তের ভাবনার মাঝে তার ঠোঁট দুটি এগিয়ে আনলো প্রান্তের ঠোঁটের কাছাকাছি। এটা চক্ষুগোচর হতেই প্রান্তে রেগে এক ঝটকায় আবিদকে ঠেলা মারল। রেগে বলল, ছি আবিদ, এসব কি? তুই কি সত্যি সত্যি গে হয়ে গেছিস নাকি? হলে হ, কিন্তু আমার দিকে চোখ দিবি না, বলে দিলাম। আবিদ ঠেলা সামলাতে না পেরে নিচে পড়ে গেল। প্রান্তের রাগেশ্বরের কথা শুনে উঠে দাঁড়িয়ে নিজেও রেগে বলল, ধুর শালা, ঠেলা মারলি কেন? তোর কি মনে হয় আমি তোকে কিস করতাম? ছি, আমি ওসব হলেও তোর দিকে নজর দিতাম না। তাহলে কাছে এসেছিলি কেন? পুনরায় জবাবে আবিদ বলে উঠল, আরে তোরাই তো বললি রায়ান কি করছিল তা অভিনয় করে দেখাতে, তাই তো করলাম। আবিদ আর আকাশ যেন এবার আরও টাসকে খেল। আবিদের অভিনয়ে বিভ্রান্ত হয়ে ভুলেই বসেছিল যে রায়ানের করা কাজ তারা দেখতে চেয়েছিল। তবে রায়ান যে এমন কিছু বলেছে তা যেন বিশ্বাস হলো না, হওয়ার কথাও না। এই ছেলে যে সব কিছুতে বাড়িয়ে বাড়িয়ে বলে তা আকাশ আর প্রান্ত ভালোই জানে। তারা সত্যি জানার জন্য রায়ানের ভাবগতি দেখতে চাইল। রায়ানের পানে তাকাতেই দেখল সে চোখ গরম করে আবিদের দিকে তাকিয়ে আছে। এই চাহনি যেন বলে দিচ্ছে সে এমন কিছুই করেনি। আবিদ এবারেও এমন তাকানোকে পাত্তা না দিয়ে ভাব বজায় রেখে বলল, কি এমন করে তাকাচ্ছিস কেন? ওসব না বললেও এমন তো করছিল বল। আর কন্ট্রোলস না হলে কেউ কেবিন রুমের মধ্যে বউয়ের এত কাছাকাছি আসে নাকি? রায়ান শুধু চোখ গরম করেই তাকিয়ে রইল, মুখে কিছু উচ্চারণ করল না। রায়ানের আর এদের সাথে বসে থাকতে ইচ্ছে হলো না। নিচে যাবে ভেবে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে উঠল। হঠাৎ করে মাথা ঘোরার কারণ বুঝল না। পরক্ষণে কিছু একটা মনে করে আবিদকে ধমকে শুধালো, তুই আবার আমার সফট ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিস? এই পর্যায়ে আবিদ হালকা ভয় পেয়ে ঘাবড়ানোর স্বরে বলে উঠল, দেখ ভাই, মিশিয়েছি আমি, কিন্তু বুদ্ধি ছিল ওই দুটোর, আমার কোনো দোষ নেই। রায়ানের এবার রাগে মাথাটা গরম হয়ে উঠল। সবগুলো মনে হয় পাগল হয়ে গেছে, সে সব মুখেই তুলতে পারে না। আর ওই বাদরগুলো, এই জন্যই বোধহয় আজকের ড্রিঙ্কটা অন্যরকম লাগছিল। কেন যে তখন রেখে দিল না? রাগে হাত দুটো মুষ্টিমেয় করে পুনরায় বসে পড়ল বন্ধুদের পাশে। নিচে যাওয়ার কথা আর ভাবল না, নয়তো দেখা যাবে নিচে গিয়ে মেয়েটার সাথে কিছু ঘটিয়ে ফেললো। আর রায়ানকে বসতে দেখে বাকি তিনজন মিটিমিটি হেসে উঠল। দেখা যাক রায়ানবাবু আজ বইয়ের সাথে আদৌ কী করে। নাকিজ আগের বারের মতো নাক ডেকে ঘুমায়। আকাশদের ফ্ল্যাটে 3টা রুম, যার মধ্যে একটা রায়ান আর নিশাতের জন্য ধার্য করা হয়েছে। সেই রুমের বিছানায় চিত হয়ে শুয়ে আছে নিশাত। নতুন জায়গায় বিধায় ঘুম আসছে না, তার উপর নিজের স্বামীকেও দেখছে না। সে শুনেছে রায়ানও এই রুমে ঘুমাবে, কিন্তু কোথায় ঘুমাবে? লোকটা এখনও তার রুমে তাকে ঠাঁই দেয়নি। তাই নিশাত কনফিউজড হয়ে আছে রায়ান এসে কোথায় ঘুমাবে। তার পাশে নিশ্চয়ই ঘুমাবে না। এসব ভেবে নিশাতের ঘুম আসছে না, থেকে থেকে এপাশ ওপাশ করছে। আবার রিমি আপু এক পোশাক ধরিয়ে দিয়ে গেছে, তারপরেও এখন অস্বস্তি হচ্ছে। সে তার পোশাক নিয়ে আসেনি, আর শাড়ি পরেও ঘুমানো সম্ভব ছিল না। তাই রিমি আপু একটা টি-শার্ট আর একটা প্লাজো এনে ধরিয়ে দিয়ে গিয়েছিল। এমন না এমন পোশাক কখনোই পরেনি, তবে বিয়ের পরে এই প্রথম পরল। রায়ানও আজ কাছে থাকবে ভেবেই এত অস্বস্তি। ভাবনার মাঝে দরজাটা হাট করে খুলে গেল। নিশাত চোখ তুলে তাকিয়ে দেখলো রায়ান দরজা লক করে এগিয়ে আসছে। পায়ের চালক কেমন নড়বড়ে মনে হলো নিশাতের কাছে। বিছানার দিকে এগিয়ে আসতে দেখে নিশাত উঠে পড়ল। রায়ান চোখ নিচের দিকে তাকিয়ে আছে। নিশাত উঠেই আগে জিজ্ঞেস করলো, আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর ঘুমাবেন কোথায় আপনি?
রায়ান হয়তো উপর থেকে ঠিক করে এসেছিল মেয়েটার পানে তাকাবে না, কিন্তু গলার স্বর শুনতেই চোখ তুলে তাকালো। নিশাদকে দেখতে অন্যরকম মনে হলো। ভালো করে দেখার পর বুঝতে সক্ষম হলো তার বউ এখন অন্য পোশাকে আছে। রায়ানের মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা ঝাঁকিয়ে পুনরায় নিশাতের পানে স্থির দৃষ্টি দিয়ে অকস্মাৎ আওড়ালো। তুমি দেখতে সুন্দর চড়ুই পাখি। ইনফ্যাক্ট সব পোশাকেই সুন্দর লাগে, হয়তো পোশাকবিহীনও সুন্দর। প্রথম বাক্য দুটো শুনে নিশাতের ভালো লাগলেও শেষ কথাটা শুনে মাথা ঘোরার উপক্রম হলো। কি নির্লজ্জ কথা! এই লোক এত অবলীলায় কি করে বলল কথাটা? এমন তো কখনো বলে না। নিশাতের লজ্জায় কান গরম হয়ে উঠল। রায়ানকে তখনও তার পানে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল নিশাত। জিভ দিয়ে অধর দুখানা ভিজিয়ে স্বরে একটু রাগ তুলে পুনরায় বলল, কি সব বলছেন? আপনি কোথায় ঘুমাবেন বলুন? এই রুমের সোফা অনেক ছোট, আমি বরং সোফায় ঘুমাই আর আপনি বাক্য সম্পূর্ণ করার আগে রায়ান বাধাস্বরূপ হাসকি করে বলল। তুমি আমার কাছে ঘুমাবে? বলেই নিশাতকে হালকা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। অকস্মাৎ এমন করাতে নিশাত একটু আশ্চর্য হলো। এক বিছানায় ঘুমালে অন্তত ভালোভাবে তো বলতে পারে, এমন করছে কেন? নিশাত বিছানা থেকে উঠতে যাবে, তার পূর্বেই রায়ান নিশাতের উপর আধশোয়া হয়ে শুয়ে পড়ল। নিশাতের কালো গহ্বরের চোখ দুটিতে আরো বিস্ময়ে ভরিয়ে তুলতে শান্ত স্বরে শুধালো, উইল ইউ বি মাই পিলো টুডে চড়ুই পাখি? বলে সম্পূর্ণ ভর ছেড়ে দিল নিশাতের উপর। নিশাত যেন একের পর এক টাসকি খেয়ে যাচ্ছে। সে কথা বলতে ভুলে গেল। মুখটা হা হয়ে রইল। মনে হলো তার উপর একটা হাতি ভর করেছে, কিন্তু বলার মতো মুখ দিয়ে কিছু বের হলো না। শ্বাস নিতেও কষ্ট হলো। নিশাতের হা করা মুখের পানে কত সময় তাকিয়ে রইল রায়ান। সে নিশাতের উপর থেকে সরে যেতে চেয়েও যেন পারল না। নেশা নেশা চোখ দুটো হঠাৎ নিবিষ্ট হলো নিশাতের অধর কোণে আর কপলে। কেমন করে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, এখন একটা চুমু খাই চড়ুই পাখি। বলে মুখটা আরো নামিয়ে আনলো। নিশাতের চোখের চাহনি যেন আরো বেড়ে গেল। বুক দুরু দুরু কাঁপতে শুরু করলো। রায়ানের মুখ কাছাকাছি আসতেই অন্যরকম স্মেল পেল। এতে যেন টনক নড়ল নিশাতের। লোকটা তার মানে ভুলভাল কিছু খেয়েছে, এই জন্যই বুঝি এমন আচরণ করছে। নিশাত বাধা প্রদান করতে চাইল। তার মনের মাঝে দোটানা শুরু হয়েছে। বিয়ের শুরুতে রায়ানের অবহেলার কথা স্মরণ এলো। যদিও তার মাত্রা বা সময়কাল খুব বেশি ছিল না, তবুও সেই কথার আঘাতগুলো যেন মনে গভীরভাবে দাগ কেটে আছে। হঠাৎ করে স্বামীর এত কাছে আসাতেও যেন কেমন কেমন লাগছে। দুটো রাতের মধ্যেই যেন লোকটা পরিবর্তন হয়ে গেছে। তবুও স্বামীর অধিকার হয়তো দিত, কিন্তু সে এখন নিশ্চিত রায়ান তার নেশার ঘরে আছে। এই নেশা কেটে গেলে যদি লোকটাই আফসোস করে, আবার অন্য নারী সত্তা বলে উঠল, স্বামীই তো যা করতে চাই করতে দাও, তার অধিকার আছে। এই দোটানায় যেন নিশাত কুপকাত। রায়ানের মুখ যখন তার মুখের খুব কাছাকাছি, তখন নিশাত সিদ্ধান্ত নিল বাধা দেওয়ার। তবে সে কিছু করার আগে রায়ান নিজেই নেতিয়ে পড়ল। ওষ্ঠদয় গিয়ে স্পর্শ করল গলার ভাঁজে। সেখানে মুখ গুজে দিয়ে পড়ে রইল। নিশাত স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু গলা এভাবে মুখ গুজে দেওয়াতে আর সেখানে রায়ানের উষ্ণ শ্বাস পড়ার ফলে শ্বাসরোধ হয়ে এলো তার। পুরো শরীর শিরশির করে উঠল। রায়ান যে ঘুমিয়ে পড়েছে তার শ্বাস ফেলার মাত্রা অনুমান করে বুঝতে পারল। একতে এমন হাতের মতো শরীরে ভার তার উপর ছেড়ে দিয়েছে লোকটা, আবার এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যে নিশাতের নড়াচড়া করার মতো অবস্থা রইল না। বারবার চেষ্টা চালালো লোকটাকে নিজের উপর থেকে সরাতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। শেষ পর্যন্ত হেরে গিয়েই ওভাবেই স্বামীর বক্ষমাঝের নিচে পড়ে রইল। নতুন ভোরের উদয় হয়েছে আরও অনেক আগে। আকাশদের বাসায় সকালের নাস্তা তৈরি করাও শেষ। নিশাত নিজেও হেল্প করেছে রিমিকে রান্নার কাজে। নিশাত সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। অমন একটা মানুষ তার সমস্ত ভাত ছেড়ে দিলে বুঝি ঘুমানো যায়? ভোরের দিকে যখন একটু ছাড়ল নিশাত সুযোগ পেতে, তখনই উঠে পড়ল। তারপর সকালে নামাজ শেষ করে আর ঘুমায়নি। সবাই ওঠার আগে স্নান সেরে নিয়ে তারপর রুম থেকে বের হলো কালকের পরে আসা সেই শাড়িটা পরে। সে এতগুলো ছেলের সামনে ওই পোশাক পরে আসতে চায়নি, তাই এই সিদ্ধান্ত। রুম থেকে বের হওয়ার পর দেখলো রিমিও উঠে পড়েছে। সে রিমির কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশাতকে চক্ষু সম্মুখে দেখে আর এত সকালে স্নান করতে দেখে রিমি অকস্মাৎ মুচকি হেসে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার নিশাদানি, সকাল সকাল স্নান করেছো যে? তা আমার বাসায় রেখে দেওয়াটা সফল হয়েছে বুঝি? রিমির কথার মানে বুঝতে পেরে নিশাত লাজুক হাসলো।
লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিয়ে হালকা রাগত্ব স্বরে বলল, ছি আপু, কী সব ভাবছেন আপনি? আমি তো ওই পোশাক পরে বের হতেই চাইনি, তাই স্নান করেছি। নিশাতের কথা বিশ্বাস করলো, মুখে তা প্রকাশ করলো না। নিশাতকে পচাতে আরও মজা শুরু করে দিল রিমি, আর নিশাত বেচারি লজ্জায় সেখানেই শেষ। সকালের কথা মনে করে নিশাত পুনরায় লাজুক হাসল। রিমির রান্না শেষ বিধায় আর অনেকটা বেলা হয়েছে দেখে সে 1 কাপ কফি বানিয়ে রায়ানের জন্য নিয়ে ছুটল সেই রুমের দিকে। দরজাটা হালকা ভিড়িয়ে রেখে নিশাত ভিতরে প্রবেশ করলো। রায়ান তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশাত হতাশ শ্বাস ফেলল। যে লোক ভোরবেলায় ঘুম থেকে ওঠে, সে আজ বেলা 8টা পেরিয়ে যাওয়ার পরেও ঘুম থেকে ওঠার নাম নেই। এসব নিশ্চয়ই কালকের ওই ছাইপাশ খাওয়ার জন্য হয়েছে। যা খেতে পারে না তা খায় কেন? নিশাত কাপটা বিছানা সংলগ্ন একটা টেবিলের উপর রেখে দিল। রায়ানের কাছাকাছি এসে একটু ঝুঁকে ডেকে উঠল, স্যার শুনছেন? উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আরে শুনছেন? রায়ান তাতেও শুনল না। নিশাতের একটু অস্বস্তি হলো, তবু একটা হাত বাড়িয়ে সামান্য বিরক্তের রেশ ধরে রায়ানকে হালকা ধাক্কা মেরে বলল, এই ডাক্তারবাবু শুনছেন? উঠুন জলদি। এবার বোধহয় কাজ হলো। রায়ান পিটপিট করে চোখ মেলে তাকালো। সম্মুখে নিশাতকে ভেজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখেই চোখের গভীরে মুগ্ধতার সৃষ্টি হলো। নিশাতকে চুল ছেড়ে দেওয়া অবস্থায় এই প্রথম দেখল। তার উপর চুলগুলো ভেজা, সাথে শরীরে শাড়ি পেঁচানো। কেমন যেন বউ বউ ফিল হলো। চোখ মুখ কি স্নিগ্ধ লাগছে মেয়েটার। মনে হচ্ছে শীতের সকালে ফোটা এক শুভ্র ফুল। রায়ান শোয়া থেকে উঠে বসল। বধুয়ার পানে চোখ স্থির রেখে শান্ত স্বরে শুধালো, এত সকালে স্নান করেছে কেন? প্রশ্ন শুনে নিশাত কিছু একটা ভাবল। নিশ্চয়ই লোকটার রাতের কিছু মনে নেই। তাহলে লোকটার সাথে একটু মজা করা যাক। লোকটা নিশ্চয়ই তার মতো বিব্রত হবে, যেমনটা সে রাতে রায়ান কাছাকাছি আসাতে হয়েছিল। লোকটা রাতভর তাকে অনেক জ্বালিয়েছে। এবার লোকটাকে একটু জ্বালানো যাক ভেবেই টেবিল থেকে কফির কাপটা তুলে রায়ানের সামনে ধরল। রায়ান হাত বাড়িয়ে কাপটা ধরতেই নিশাত লাজ লজ্জা ভুলে মুখে লাজুক হাসি ফুটিয়ে তুলে জবাব দিল, ছি জামাইজান, রাতে এত কিছু ঘটিয়ে এখন জিজ্ঞেস করছেন এত সকালে স্নান করেছি কেন? আপনি বুঝি সব ভুলে গেছেন? রায়ানের কাপ ধরা হাতটা নড়ে চড়ে উঠল এমন জবাবে। জামাইজান ডাকটা শুনতে একটা হার্টবিট যেন মিস হলো। রায়ান মনে করার চেষ্টা করলো কাল রাতের কথা। যতদূর মনে আছে আবিদা তাকে ড্রিঙ্কের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছিল, তাই সে নিচে আসতে চায়নি। কিন্তু অনেকক্ষণ পর অনেক ঘুম ঘুম পাচ্ছিল, তাই রুমে চলে এসেছিল। তাহলে তো তার এসে ঘুমিয়ে যাওয়ার কথা। একটু একটু মনে পড়ল মেয়েটা তখন অন্য পোশাকে ছিল, সাথে নিয়ে বোধহয় ঘুমিয়েছিল। তো সে তো এত বেশি খায়নি যে রাতে কিছু ঘটিয়ে থাকলেও মনে পড়বে না। আর এই মেয়ে কিছু হলে লজ্জায় বলতে পারতো। কেন জানি নিশাতের কথা বিশ্বাস হলো না। তবুও রায়ান সত্যি বিব্রত বোধ করলো। নিশাত নিশ্চয়ই বুঝেছিল সে কিছু খেয়েছে, আর হয়তো কিছু একটা করেছ। তবুও হার না মেনে কাপটা নিচে রেখে দিয়ে গলা খাকারি দিয়ে বলল, মিথ্যে কেন বলেছো? আমার সবই মনে আছে, তাই বাহানা কম করো। নিশাত বুঝতে সক্ষম লোকটা বিব্রত হয়েছে, তাই আরেকটু মজা করতে বলে উঠল, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? দেখেছেন, আমি ঠিক ধরেছি। আপনি সব ভুলে গেছেন জামাইজান। এই আপনি রাতে কিছু খাননি তো? বলেই অবাক হওয়ার ভান করে এক হাত দিয়ে মুখ চেপে ধরল। রায়ান কুটিল চোখে তাকালো বইয়ের পানে। বারবার জামাইজান ডাক শুনে সে নিশ্চিত এই মেয়ে অভিনয় করছে। বুঝতেই সেও হঠাৎ বাঁকা হেসে এক টান মেরে নিশাতকে নিজের কাছে নিয়ে আসলো। নিশাত সামলাতে না পেরে রায়ানের কোলের উপর গিয়ে পড়ল। রায়ান এক হাতে নিশাতকে পেঁচিয়ে নিয়ে অন্য হাতে নিশাতের মুখটা তুলে তার দিকে ঘুরিয়ে চোখে চোখ রাখলো। গভীর স্বরে আওড়ালো, ঠিকই বলেছেন বৌজান, আমি সব ভুলে গেছি। তাই আপনি এখন মনে করতে সাহায্য করুন আমি ঠিক কি কি করেছিলাম। বলেই নিশাতের ঘাড়ে মুখ ডাবিয়ে দিল। প্রথমত বউজান ডাক, তার উপর রাতের মতো গলায় মুখ ডুবিয়ে দেওয়ায় নিশাতের সত্তা বেকুব হয়ে গেল। লোকটা তো এখন তার হুঁশে আছে, তাহলে এমন করছে কেন? জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো নিশাত। রায়ানকে ঠেলে সরাতে চাইল, কিন্তু তার মনে হলো তার হাত দুটো অকেজো হয়ে গেছে। সে চেয়েও হাত দুটো তুলে রায়ানকে সরাতে পারল না, আর না তো মুখ দিয়ে কোনো আওয়াজ তুলতে পারল। নিশাতের এখন আফসোস হলো সকাল সকাল এই মানুষটার সাথে মজা করতে চেয়েছিল বলে। ভুলেও ভাবেনি লোকটা তার সাথে এমন করবে। রায়ান নিশাতের গলায় একটা গভীর শ্বাস নিয়ে মোকোচালো। গভীর চাউনি দিল নিশাতের পানে। গাঢ় স্বরে শুধালো, এমন করেছিলাম বুঝি? জবাব পাবে না যেন জবাবের অপেক্ষা করল। সব মিলিয়ে যেন নিশাতের সর্বাঙ্গন কেঁপে উঠল, সেই সাথে তার ওষ্ঠদায়। এত কাছ থেকে তা অবলোকন করে রায়ানের পুরুষ মন যেন প্রলুব্ধ হলো। চাহনি সেদিক পানে স্থির রেখে শুষ্ক ঢোক গিলল।
রায়ানের এমন গভীর দৃষ্টি দেখে নিশাতের ভয় হলো। কষ্ট করে শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু তার পূর্বের রায়ান নিশাতের কোমরে চাপ প্রয়োগ করে আরও খানিকটা নিকটস্থ নিয়ে আসলো। তার মুখমণ্ডল নিশাতের মুখের নিকটে এগিয়ে আনতে আনতে জিজ্ঞেস করলো, নাকি এমন করেছিলাম? বলে মুখ ওষ্ঠদ্বয়ের কাছাকাছি আনলো। মুখ জুড়ে রায়ানের গরম নিঃশ্বাস অনুভব করতেই চোখ খিচে বন্ধ করে নিল নিশাত। অপেক্ষা করলো কোনো মহা সর্বনাশ ঘটার। দুই মানবীর ওষ্ঠদ্বয় যখন পরস্পরের খুব কাছাকাছি, তখনই দরজায় নক করার শব্দ হলো। এক পুরুষালী বাক্য ভেসে এলো, রায়ান, উঠেছিস? তাহলে জলদি বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। দুজনের ঘোর ভঙ্গ হলো আবিদের কণ্ঠ পেয়ে। নিশাত চোখ খুলে সরতে চাইল, তবে রায়ান ছাড়ল না। সে বিরক্তিতে চোখ বুজে জোরে একটা শ্বাস ফেলে চিৎকার করে উঠল। বেয়াদব, আসার আর সময় খুঁজে পাস না? রায়ানের ধমক শুনে নিশাতের কালকের কেবিনের ঘটনা মনে পড়ল। ভুলে গেল সে এখনো রায়ানের কোল জুড়ে বসে আছে। কালকের ঘটনা মনে পড়তে খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দ পেয়ে রায়ান চোখ তুলল। এই প্রথম বউকে এমন করে হাসতে দেখল, আর এত কাছ থেকে। ওই কালো নয়নের চোখ দুটিতে যেন পূর্বের চেয়েও বেশি নেশা ভর করল। নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার ব্যক্তিগত অর্ধাঙ্গিনীর পানে। যেন বর্তমানে এই হাসি আর হাসি দেওয়া রমণী তার একমাত্র লক্ষ্য, একমাত্র গন্তব্য। ভোরের স্নিগ্ধ আলোর রেশ খোলা জানালার পর্দার ফাঁক গলে চোখ মুখ জুড়ে পতিত হতেই চোখ মেলে তাকালো মেয়েটা। সারা রাত্রিব্যাপী যেন এই আশায় ঘুম ধরেনি চোখে যে কখন সকাল হবে। তাই তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যেন মস্তিষ্কে পৌঁছে গেছে, তোমার জাগার সময় হয়ে গেছে, উঠে পড়ো। দেরিতে ঘুম থেকে ওঠা মেয়েটা আজ পাখি ডাকা ভোরেই জাগ্রত হলো। কোনো ব্যস্ততা না থাকা মেয়েটাকেও আজ ব্যস্ততায় ঘিরে ধরল। বিছানা ছেড়ে জলদি ওয়াশরুমে ছুটল। গোসল শেষ করে একেবারে বের হলো। রুমে ফিরে আলমারির সমস্ত পোশাক বের করলো। কি পরবে তা যেন বুঝতে ব্যর্থ তার অস্থির মন। আয়নার সামনে গিয়ে একটা পোশাক সামনে ধরে দেখছে, আর একটা করে দেখে দিচ্ছে। পছন্দের পোশাকগুলো আজ অপছন্দের তালিকায় যুক্ত হলো। এক একটা দামি পোশাক সামনে ধরার পর মনে হচ্ছে এটা ওই ছেলেটার পছন্দ হবে না। সামান্য তার বাবা চাচার টাকা আছে বলেই ছেলেটা তাকে প্রত্যাখ্যান করতে চায়। তাহলে এত দামি পোশাক শরীরে জড়ালে হয়তো ভাববে সে শো আপ করতে গেছে বা টাকার গরম দেখাচ্ছে। এসব ভেবেই উৎফুল্ল মনটায় যেন একটু ভাটা পড়ল। বেছে বেছে সবচেয়ে কম দামি একটা 3 পিস খুঁজে বের করে সামনে ধরল। তাও যেন মনমনো হলো না। শেষ পর্যন্ত কি পরবে বুঝতে না পেরে মুখ ফুলিয়ে বিছানার উপর বসে পড়ল। মনে মনে কিছু একটা চিন্তা করে বিছানা থেকে উঠে দৌড়ে বেরিয়ে বড় আম্মুর রুমের দিকে ছুটে গেল। দরজায় নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল। ভেতরে প্রবেশ করতেই দেখলো তার বড় আম্মু বিছানা গুছিয়ে রাখছে, আর তার বড় আব্বু পাশেই বসে আছে। রিমি বেগম মেয়ের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় কাজে মন দিল। রুমে বড় আব্বুকে দেখে মেয়েটার মন একটু ভীত হলো, তবুও সাহস জুগিয়ে বলে উঠল, ও বড় আম্মু, আমাকে একটা শাড়ি দেবে তোমার থেকে? মেয়ের মুখের এমন আবদার শুনে রিমি বেগম আর আরহান সাহেব দুজনেই আশ্চর্য হলেন। এ মেয়েকে তো জীবনেও তারা শাড়ি পরতে দেখেননি, আর আজ এত সকাল সকাল উঠে শাড়ি পরতে চাইছে কেন? রিমি বেগম কিছু বলার আগে আরহান সাহেব শুধালো, শাড়ি পরে কোথাও যাবে নাকি অর্তি আম্মু? বরাবর প্রশ্ন শুনে একটু ঘাবড়ালো অর্থে। ইতিউতি করে কিছু বলবে, তারপরই রিমি বেগম উত্তর করলো, ও আজ ওর বন্ধুর সাথে একটু ঘুরতে যাবে, কাল বলছিল। ও বলে চুপ করে রইল আরহান বাবু। অর্থে একটু স্বস্তির শ্বাস ফেলে রিমি বেগমের কাছে পুনরায় আবদার জুড়ে দিতে রিমি বেগম বলল, আলমারি থেকে যেটা খুশি নিয়ে যা, কিন্তু কখনো তো শাড়ি পরিসনি, সামলাতে পারবি তো? পারমিশন পেতে অর্থের মনটা ঝলমল করে উঠল। খুশি মনে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খুব পারবো বড় আম্মু, এখন থেকে যে আমাকে অনেক কিছুই সামলিয়ে চলতে হবে। শেষ বাক্যটি আসতে বলায় রুমে থাকা কেউই শুনতে পেল না। অর্থি বড় আম্মুর আলমারি খুলে দেখল শাড়ির সংখ্যা অগণিত। তার বড় আম্মু একটা শাড়ি অন্তপ্রাণ মহিলা, যখন যেটা পছন্দ হবে সেটাই কিনে আনবে, হোক তা দামি অথবা কম দামি। তার বড় আম্মুর এই একটা ভালো দিক, মানুষটা গম্ভীর প্রকৃতির হলেও মনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কোনো জিনিস নিয়ে তেমন বাজবিচার করে না, আর করলেও দামি কম দামি, ধনী গরিব এসব নিয়ে ফারাক করে না। যেন তিনি সাধারণের মধ্যে থেকেও অসাধারণ জিনিসটা খুঁজে আনতে পারে। হয়তো এই কারণেই গরিব ঘরের এক শ্যামারঙা মেয়ে তাদের বাড়ির বউ। অর্থি আলমারি থেকে একটা পছন্দসই শাড়ি বের করে নিয়ে বড় আম্মুর হাত বগল দাবা করে ধরে বলল,
বড় আম্মু চলো আমার রুমে, তুমি এখন আমাকে শাড়ি পরিয়ে দেবে। মেয়ের পাগলামি দেখে রিমি বেগম চটজলদি বলে উঠল। আরে স্যার, আর এত সকালে তুই কোথায় যাচ্ছিস? আমার এখন কাজ আছে, রান্না বসাতে হবে, আর তুই খেয়েই বের হবি, বুঝলি? না না বড় আম্মু, আমার এখন খাওয়ার সময় নেই, দ্রুতই যেতে হবে। তুমি আমার সাথে চলো, রান্না আজ কাজের লোক করে দেবে। অর্থি তার বড় আম্মুকে না ছেড়ে টানতে টানতে নিয়ে গেল। পেছন থেকে আরহান সাহেব উচ্চস্বরে বললেন, অর্থি আম্মু, যেখানেই যাও দ্রুত ফিরে আসবে, কিন্তু সন্ধ্যার পর বাইরে থাকা চলবে না। ঠিক আছে বড় আব্বু। বলেই নিজে বড় আম্মুকে নিয়ে চলে গেল। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মেয়েকে রিমি বেগম। কাল নিজের বৌমাকে সাজিয়ে দিয়েছিল, আর আজ মেয়েকে। অর্থির শাড়ি পরা শেষ হতেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। রিমি বেগম অর্থির কোমর সমান লম্বা চুলগুলো সুন্দর করে আশ্রয় দিয়ে পিঠমায় ছড়িয়ে দিল। দুপাশ থেকে কিছু চুল নিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিল। অর্থি বেশি সাজতে চাইল না, শুধুমাত্র কানে একজোড়া ছোট দুল পরল, মুখে হালকা প্রসাধনী আর ঠোঁটে সামান্য লিপ গ্লস নিল। ব্যাস, এতেই অর্থির সাজ সম্পূর্ণ। তবে আজ শাড়ি পরেছে বিধায় পায়ে একজোড়া নুপুর পেঁচালো, হাতে হাত কিছু কাচের চড়ি শাড়ির সাথে ম্যাচিং করে। এর মধ্যেই রুমে অর্থির মায়ের আগমন ঘটল। বড়জা এখনো অবধি নিচে যায়নি বলে সে কাজের লোকদের কাজ বুঝিয়ে দিয়ে বড়জাকে খুঁজতে খুঁজতে মেয়ের রুম অবধি এসে পড়েছে। তবে সকাল সকাল মেয়েকে শাড়ি পরতে দেখে আশ্চর্য হলো। প্রথমত শাড়ি পরেছে এত সকালে, তার উপর শাড়িটা তার কাছে সস্তা মনে হতেই নাক মুখ কুঁচকে দিল। দ্রুত পায়ে এসে মেয়ের পেছনে দাঁড়িয়ে বলল, এই অর্থে তুই কি এত সকাল সকালেই বের হবি নাকি? আর হঠাৎ শাড়ি পরেছিস যে? হ্যাঁ এখনই বের হবো আম্মু, আর ইচ্ছে হলো তাই পরলাম। মেয়ের হাবভাব কেমন জানি ঠিক মনে হলো না সাথী বেগমের। মেয়ের পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া স্বরে আওড়ালো, তুই সত্যিই তোর বান্ধবীর সাথে বের হচ্ছিস তো? আমার কেন যেন মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। মাকে সব বুঝে ফেলল ভেবে পুনরায় মনে শঙ্কা সৃষ্টি হলো। তবুও সাহস নিয়ে জবাব দিল, উফ আম্মু, আমি কি এর আগে কখনো বের হইনি? তাহলে এমন করে বলছো কেন? বিশ্বাস না হলে শিপুকে ফোন করে দেখো। এর আগে বের হয়েছিস, তবে এত তাড়া দেখিনি তোর মাঝে। আর না তো কখনো শাড়ি পরছিস। অর্থি পুনরায় জবাব দিবে তার পূর্বেই রিমি বেগম বলে উঠল, এই ছোট, সকাল সকাল মেয়েটার সাথে কি শুরু করলি? ইচ্ছে হয়েছে শাড়ি পরছে, এতে সমস্যা কোথায়? বড়জার গম্ভীর স্বরের বাক্য শুনে সাথী বেগম একটু চুপ করলেন। মেয়েকে কিছু না বলে বড়জার উদ্দেশ্যে তেরচা কণ্ঠে বলল, ঠিক আছে, আমি কিছু বললাম না। সে ঘুরতে যাচ্ছে, তাতেও আমার সমস্যা নেই। শুধু তাকে সাবধান করে দিও যেন আমাদের মিথ্যে বলে ভুল কিছু না করে। ভুল কিছু করলে তার দায় কিন্তু আমার না। জবাবে রিমি বেগম শুধু কঠোর চাহনি দিল ছোট চায়ের পানে। এতেই সাথী বেগম চোখ সরিয়ে পুনরায় তা মেয়ের পানে নিবিষ্ট করে বলে উঠল, শাড়ি পরেছিস ভালো কথা, একটা দামি শাড়ি পরতি। এত সস্তা শাড়ি কেন পরলি? কথাটা বোধহয় রিমি বেগম বা অর্থি কারোরই পছন্দ হলো না। অর্থি তখন থেকে এত কথা শুনে মেজাজ খারাপ হলেও স্বরটাকে শান্ত রাখলো। রিমি বেগম চুপ থাকলেও অর্থি বলে উঠল, মাঝে মাঝে সস্তা কোনো জিনিসও মন থেকে ধারণ করে দেখো আম্মু। কখনো কখনো সস্তা জিনিসের সৌন্দর্য মানুষের সৌন্দর্যতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। মেয়ের আওড়ানো বাক্য শ্রবণ করে সাথী বেগম মুখ বাঁকালো। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, যেখানে যাওয়ার যাও, শুধু সন্ধ্যার পূর্বে ফিরে এসো, নয়তো তোমার আব্বু তোমাকে বকবে। অর্থি উঠে দাঁড়িয়ে নিজেকে আয়নায় আর একবার নিজেকে দেখে নিয়ে বড় আম্মুর দিকে ফিরে শুধালো। আমাকে কেমন লাগছে বড় আম্মু? রিমি বেগম মেয়ের কাছাকাছি এগিয়ে এলো। মেয়ের মুখে হাত বুলিয়ে মুচকি হেসে প্রত্যুত্তর করলো, আমার মেয়ে এমনিতেই সুন্দর, আর শাড়ি পরে আজ তাকে যেন পরীর মতো দেখতে লাগছে। বড় আম্মুর থেকে প্রশংসা পেয়ে আলতো হাসলো অর্থি। একটা পার্স ব্যাগ নিয়ে বড় আম্মুর হাত ধরে রুম থেকে বের হলো। রিমি বেগম এবার একটু গম্ভীর হয়ে বলল, নিচে গিয়ে বসবি, না খেয়ে কোথাও বের হতে পারবি না। আমি দ্রুত কিছু একটা তৈরি করে দিচ্ছি। অর্থি আর বাদ সাধল না। রিমি বেগম দ্রুত নিচে এসে ডিম ভাজি আর রুটি তৈরি করে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। আজ ছুটির দিন, আর সময় সবে 8টা পেরিয়েছে, তাই নিচে বাড়ির বড়রা কেউ আসেনি। তাই অর্থি দ্রুত খেয়ে দ্রুত বেরিয়ে পড়লো বাড়ি থেকে। নয়তো আব্বুর সামনে পড়লে সেও হাজারটা প্রশ্ন করে সে এক কথাই আওড়াবে, দ্রুত বাড়ি ফিরে এসো।
ঘড়ির কাঁটা 8:30 পেরিয়ে 9-এর কাছাকাছি আসতেই অর্থিও তার ভার্সিটির সম্মুখেতে এসে পৌঁছালো। বাড়ির ড্রাইভারকে এটা ওটা বুঝিয়ে পাঠিয়ে দিল। নির্ভর বলেছিল তাকে এখান থেকেই নিয়ে যাবে, তাই এক্সাইটমেন্টে দ্রুত চলে এসেছে। ছেলেটা এখন এসেছে কিনা কে জানে, না আসলেও সমস্যা নেই, সে অপেক্ষা করে নেবে ভেবে ধীর পায়ে ভার্সিটি চত্বরে প্রবেশ করলো। নির্ভরের কাল দাঁড়িয়ে থাকা সেই গাছটার দিকে অগ্রসর হলো। কিছু দূর এগিয়ে যেতেই তার পায়ে স্থির হলো। ওই তো সামনে নির্ভর দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। সে তো ভেবেছিল লোকটা আসেনি, কিন্তু ছেলেটা তো তার আগে এসেই হাজির। আচ্ছা, নির্ভর কি তার মতো এমন উদ্গ্রীব হয়েছিল, না হয়তো এত দ্রুত ছুটে এসেছে কেন? প্রশ্ন উদয় হলো, জবাব পেল না অর্থি, আর পেতেও চাইল না। জীবনে প্রথমবার ওই ছেলেটার জন্য শাড়ি পরে এখন তার সামনে যেতেই কেমন যেন লজ্জা লাগছে। যদি এই স্বাদ ছেলেটার মনোপুত না হয়, কিংবা বুঝতে পেরে যায় যে তার জন্যই শাড়ি পরেছে সে, তখন লাজফুলের সম্মুখে আরেকটু অগ্রসর হয়ে নির্ভরের সামনে দাঁড়ালো, তবে কোনো শব্দ উচ্চারণ করল না। সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ তুলে তাকালো নির্ভর। সম্মুখে নতুন রূপে সজ্জিত অর্থিকে দেখে নয়নযুগল স্থির হলো। চোখে মুখে তার মুগ্ধতার রেশ ফুটে উঠল। হৃদকম্পন তীব্রতর হলো, গলা শুকিয়ে কাঠ হলো। নির্ভরের মনে হলো মেয়েটার তার প্রাণনাশ ঘটাতে এসেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কেবল আশ্চর্য হয়ে মেয়েটার পানে চক্ষু নিবিষ্ট করে রইল। নির্ভরের মনে পড়ল রাতভর সে দু চোখের পাতা এক করতে পারেনি। অনেকবার ফোনটা হাতে নিয়ে ভেবেছিল মেয়েটার কাছে আবদার করে বলতে, অর্থি, কাল একটা শাড়ি পরে আসবে তুমি। হোক আমাদের ডেট একদিনের, হোক আমাদের পূর্ণতা সম্ভব নয়, তবুও কালকের দিনটায় যা হবে তা সাধারণের মাঝেও অসাধারণ হোক। প্রেমিক যুগলদের মতো আমাদেরও সুন্দর কিছু স্মৃতি তৈরি হোক, যা আজীবন আমি আমার হৃদগহীনে যত্ন করে রেখে দেব। কিন্তু কথাগুলো বলতে পারেনি। সাহস হয়নি মেয়েটার কাছে এমন ভয়ঙ্কর আবদার করতে। সামান্য একদিনের কাছে পাওয়ার লোভে মেয়েটাকে ডেকে নিল। মেয়েটাকে পরবর্তীতে কি করে সামলাবে তাই জানে না। আরও যদি এসব বায়না করত, কিন্তু মেয়েটা কি তার মনের কথা বুঝতে পেরেছিল যে সে না বলতেও মেয়েটা ঠিক তার মনের মতো সেজে এসে তার সামনে এসে দাঁড়িয়েছে? নাকি এসব করে তার মনে আরও কাছে পাওয়ার স্পৃহা জাগাতে এসেছে? অর্থি শুরু থেকেই মাথা নিচু করেছিল, তাই নির্ভরের অমন দৃষ্টি তার চক্ষুগোচর হয়নি। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও নির্ভরের থেকে কোনো আওয়াজ না পেয়ে চোখ তুলে তাকালো। তখনই দৃষ্টি মিলাতেও হলো দুজনার। এমন দৃষ্টিতে অর্থির মনে যেন প্রজাপতিরা নেচে উঠল। সে পুনরায় চোখ নমনীত করে শান্ত কণ্ঠে শুধালো, এত দ্রুত এসে পড়েছেন যে সিনিয়র? বাক্য শুনে নির্ভর নড়ে চড়ে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, এমনি, ছুটির দিন কাজ ছিল না, তাই এখানে দাঁড়িয়েছিলাম। তুমি এত দ্রুত এলে যে? অর্থির বলতে ইচ্ছে হলো, আপনার সাথে দেখা হবে ভেবে বাড়িতে আমার মন টিকেনি। আপনার দেখা পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল, তাই এই ব্যস্ততা। কিন্তু মুখে উচ্চারণ করলো, ওই আমারও কোনো কাজ নেই, তাই আপনাকে যেন অপেক্ষা করতে না হয়, তাই দ্রুত চলে এসেছি। জবাব পেয়ে নির্ভর আড়ালে কিঞ্চিত হাসলো। নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে অর্থির সামনে ধরে বলল, এটা নাও আর খুলে দেখো। অর্থি তাকিয়ে একটু আশ্চর্য হলো। লোকটা তার মানিব্যাগ কেন দিল, আর খুলেই বা দেখতে বলছে কেন? সে প্রশ্ন করল না। নির্ভরের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখলো সেখানে 1000 টাকার একটা নোট, 500 টাকার 2টো নোট, 50 টাকার একটা, 20 টাকার একটা নোট, আর কিছু ক্ষুদ্র কাগজের টুকরো আছে। কিন্তু এসব তাকে কেন দেখাচ্ছে বুঝলে না অর্থি। ব্যাগটা বন্ধ করে নির্ভরের সামনে ধরে বলল, এটা আমাকে কেন দেখালেন? নির্ভর ব্যাগটা ধরল না। অর্থির সামনে এক টুকরো হাসি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে উচ্চারণ করল, আমার কাছে এতটুকুই আছে। মাসের এখনো অনেক দিন বাকি। বন্ধুদের থেকে ধার নিয়ে কোনো মেয়ের সাথে ডেটে আসার মতো ছেলে আমি নই। আর ঘুরতে গিয়ে তুমি কোনো দামি কোনো উপহার চেয়ে বসলে, অথচ আমি তখন দিতে পারলাম না। তোমার চোখে চোখ রাখতে লজ্জিত হলাম। এমন পরিস্থিতিতে পড়তে চাই না, তাই ওটা তোমার কাছেই রাখো। যেখানে যাওয়ার যাও বা খাও, এতটুকুর মাঝেই সীমাবদ্ধ। আর এটাই আমার যোগ্যতা, এতেই চালিয়ে নিতে হবে তোমার। নির্ভরকে এগিয়ে যেতে দেখে অর্থিও পিছে পিছে এগিয়ে গেল। কথাগুলো শুনে তার ঠিক কেমন অনুভূত হলো বুঝল না। তবে সে কখন এমন শুনেছে বা দেখেছে বলে মনে পড়ে না যে কোনো ছেলে তার পার্স ব্যাগ ধরিয়ে দিয়ে এমন বলেছে বলে। সবাই তো শুধু শো অফ করতেই ব্যস্ত, টাকা না থাকলেও গার্লফ্রেন্ডের দামি দামি উপহার দিতে ব্যস্ত। নির্ভর যেমন তার যোগ্যতা বোঝাতে চাইছে, এটা ভেবে একটু খারাপ লাগলেও নির্ভর মিথ্যা না বলে এমন কাজ করাতেও ভালো লাগলো। মানিব্যাগটার ফেরত দিল না, নিজের কাছেই রাখলো।
গেটটার কাছাকাছি এসে নিচে একটা রিক্সা ডেকে থামলো। জানে না তাদের গন্তব্য কোথায়, হয়তো রিকশায় চড়েই গন্তব্য ঠিক করবে। নিজে প্রথমে উঠতে গেলেও শাড়ি পরার অভ্যাস না থাকায় বারবার ব্যর্থ হচ্ছিল। এটা দেখে নির্ভার আগে উঠে তার একটা হাত বাড়িয়ে দিল অর্থির পানে। এই কাজে অর্থির মনে ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে গেল। নির্ভারের হাতের উপর নিজের একটা হাত রেখে রিকশায় উঠে দুজন পাশাপাশি বসলো। রিকশায় জায়গা কম হওয়ায় দুজনের শরীর পরস্পরের সাথে আলতো মিশে রইল। দুজন বুঝতে পেরেও কোনো শব্দ ব্যয় করলো না। রিকশা চড়ার অভ্যাস না থাকায় অকস্মাৎ রিকশা চলতে শুরু করতেই অর্থি ভয়ে দুলে উঠে নির্ভারের একটা হাত আঁকড়ে ধরল। পরক্ষণে একটু ধাতস্থ হয়ে বুঝলো সে নির্ভারের হাত আঁকড়ে আছে। বুঝতে পেরেও তা ছাড়ার ইচ্ছে হলো না। প্রথমত ভালোও লাগছে, আর দ্বিতীয়ত তখনও তার কিঞ্চিত ভয় লাগছিল। নির্ভারও এতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু অর্থির আড়ালেই অধর কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলল। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে 4 বন্ধু, সাথে নিশাত আর রিমি। টেবিলে সব এনে সাজিয়ে রেখেছে বিধায় সবাই একসাথে খেতে বসেছে, আর যে যার মতো নিয়ে খাচ্ছে। একটু পরে সবাই চলে যাবে। ছোট আহাদ এখন তার মায়ের কোলে বসা, কিন্তু নিশাত পাশে বসাতে নিচের পাত থেকে একটু একটু খাবার মুখে তুলে দিচ্ছে, যা ছোট আহাদ কুটুস কুটুস করে খেতে ব্যস্ত। আবিদ, রায়ান আর প্রান্ত পাশাপাশি এক সারিতে বসেছে, রায়ান মাঝে বসা। রায়ান বইয়ের কাণ্ড দেখছে, আবার মুখে খাবার পড়ছে। আবিদ খেতে খেতে নিশাত আর রায়ান উভয়ের পানে আর চোখে তাকিয়ে দেখল। মুখটাকে রায়ানের কাছাকাছি এগিয়ে এনে ছোট করে জিজ্ঞেস করলো, দোস্ত, রাতে কিছু ঘটাতে পেরেছিস তো, নাকি আমাদের খাটনি বেকার গেল? কথাটা শুনতে রায়ান আবিদের পানে কঠোর চাহনি নিক্ষেপ করলো। পুনরায় আবার খাওয়াতে মন দিল। আবিদ একটু চুপ থেকে পুনরায় কিছু ভেবে অবাক হয়ে আওড়ালো, এই, তুই প্রথম দিনের মতো ঘুমিয়ে পড়িসনি তো আবার? তোর মানে তোর দ্বারা কিছুই হয়নি, তাই না? ছোট করে বলায় রায়ান বাদে কথাগুলো কেউই শুনল না। এবারের বাক্য শুনে আর কঠোর চাহনি দিল না রায়ান, শুধু নিজের মতো বিড়বিড় করে উঠল। তুই কিছু হতে দিলি কোথায় বেয়াদব? এত ছোট করে উচ্চারণ করলো যে আবিদও শুনতে পেল না। সবাই মিলে টুকটাক কথা বলে নিজেদের ব্রেকফাস্ট শেষ করলো। খাওয়া শেষ করে কিছু মুহূর্ত জিরিয়ে নিয়ে সবাই যার যার বাড়ির দিকে রওনা হলো। নিশা তাহাতকে আদর করে দিয়ে রিমি এবং বাকি সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। পরক্ষণে রায়ানও সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় জ্যাম না থাকায় আধা ঘন্টার মধ্যে নিজেদের বাড়ির সামনে এসে হাজির হলো। সকালের ঘটনার পর থেকে নিশাত লজ্জায় রায়ানের সাথে কোনো বাক্য ব্যয়ই করেনি। হয়তো রায়ানও এটা বুঝতে পেরেছিল, তাই নিজেও কোনো কথা বলেনি। তবে এখন গেটের সামনে গাড়ি থামিয়ে রায়ান তার কালকের পরিধানকৃত ব্লেজারটা নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, আমি একটু হসপিটালে যাব, তুমি বাড়ি যাও। নিশাত কোনো বাক্যালাপ না করে ব্লেজারটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রায়ান গাড়ি থেকে নিশাতকে সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখতে পেয়ে নিজের গাড়ি ছুটিয়ে হাসপাতালের দিকে অগ্রসর হলো। ছুটির দিন হওয়াতে আর সকালের সময়ের জন্য রাস্তাঘাটে মানুষের আনাগোনা প্রতিদিনের তুলনায় একটু কম। কাজের পরিমাণ কম থাকায় রায়ান সেসব পরিলক্ষিত করতে করতেই ছুটল। 20 মিনিটের পর 10 মিনিটের দেরিতেই পৌঁছালো। হাসপাতালে প্রবেশ করতে স্টাফ থেকে শুরু করে অন্য ডাক্তার যারা সামনে বাঁধল সবাই সালাম জানালো। রায়ান নিজেও গম্ভীর শান্ত স্বরে সালামের প্রত্যুত্তর করে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো। প্রতিমধ্যে পিয়ার্সকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পা দুটি সামান্য স্থির করে আবার পায়ের গতি বাড়িয়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। রায়ান আগেও খেয়াল করলেও আজ ভালো করে লক্ষ্য করলো তার ভাইটা একটু চেঞ্জ হয়েছে। একটু নয়, অনেকটাই। হয়তো এতে রায়ানের খারাপ লাগার কথা বা খারাপ লাগছেও, কিন্তু যখনই মনে পড়ছে বিষণ্ণ চেহারা তার অর্ধাঙ্গিনীর জন্য তখনই চল শক্ত হয়ে উঠল। কিন্তু এখানে তার ভাইয়ের দোষটা ঠিক কোথায় খুঁজে পেল না রায়ান, তাই শক্ত চল স্বাভাবিক রাখার চেষ্টা করে শুধালো, তুই আজ হাসপাতালে এসেছিস কেন? কাজ আছে কোনো? কতদিন পর ভাই তার সাথে স্বাভাবিকভাবে প্রশ্ন করেছে। এটা ভেবে পিয়ার্সের একটু ভালো লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জবাব দিল, হ্যাঁ, একটা রোগীকে দেখতে এসেছিলাম। ও, যা তাহলে। বলে পাশ কাটিয়ে যেতে চাইল রায়ান। ভাইকে যেতে দেখে পিয়ার্স অকস্মাৎ প্রশ্ন করলো, শুনলাম তুই নাকি মানে ভাবিকে মেরেছিস? বাক্য শ্রবণ হতে রায়ান পুনরায় স্থির হলো। সম্পূর্ণ না ঘুরে শুধু মাথাটা হালকা ঘুরিয়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোকে কে বলল? উঠতে বলেছিল।
আমার বউ, সো আমি মারি বা যা করি আমি বুঝে নেব। তুই নিজের দিকে ফোকাস কর। বলে পুনরায় পা বাড়াতে নিল। পিয়ার্সের বোধহয় উত্তরটা পছন্দ হলো না। সে যখন থেকে শুনেছে তার ভাই নিশাতের গায়ে হাত তুলেছিল তখন থেকে ব্যাকুল হয়ে আছে। কারণ যাই হোক, গায়ে হাত তোলা তার পছন্দ নয়, তাহলে সে এটা কি করে মেনে নেবে? আর মেয়েটা যদি হয় একান্তই প্রিয় একজন। সে অকস্মাৎ বলে উঠল। আমি জানি, তুই জানিস যে আমি নিশাদকে ভালোবাসি। বাক্যটি কর্ণগোচর হতে রায়ান থমকে গেল। এমন নয় সে এসব বুঝে না বা জানে না, কিন্তু ভাইয়ের মুখ থেকে সরাসরি শুনে বুকটা যেন জ্বলে উঠল। যে মেজাজটা ঠিক রাখতে চেয়েছিল তা পুনরায় মাথায় চড়ে উঠল। রাগে হাত মুষ্টিমেয় করে নিল। চোখ দুটো লালচে হয়ে উঠল। ভাইয়ের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে ভাবলেশীন একটা শব্দ উচ্চারণ করল। তো পিয়ার্স চেয়েও নিজেকে আটকাতে সক্ষম হলো না। শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে অধর দুখানা ভিজিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে আওড়ালো। তুই নিশাদকে আমাকে দিয়ে দে। মুষ্টিমেয় করা হাত দুটো যেন আরো শক্ত হয়ে উঠল। গমগমে সুরে আওড়ালো। তুই আমার ভাই না হয়ে যদি অন্য কেউ হতি, তাহলে এতক্ষণে তোর যে মুখ দিয়ে কথাটা উচ্চারণ করেছিস সেই মুখ আমি ভেঙে নিশ্চিহ্ন করে দিতাম। ভাইয়ের গমগমে স্বর শুনেও পিয়ার্স থেমে তাকালো না। সময় ব্যয়িত না করে কেমন ধরাসরে বলল। তুই শুধু মুখ কেন, হাত পাজা ভাঙার ভাঙ, কিন্তু যদি আগলাতে রাখতে না জানিস তাহলে মেয়েটাকে আমাকে দিয়ে দে। রায়ান হঠাৎ করে গমগমে সুরের পরিবর্তে শান্ত গভীর সুরে জিজ্ঞেস করল। যদি তোর হাত পাই ভেঙে দেই, তাহলে তুই আমার বউকে কি করে আগলে রাখবি? প্রশ্নটা শুনতেই পিয়ার্স থমথমে খেয়ে গেল। ভাই কি তার সাথে মজা করছে? কিন্তু তার ভাই মজা করার মানুষ নয়। আর সে ভালো করেই বুঝতে পারছে তার ভাই নিশাদকে ভালোবেসে ফেলেছে। আর সে যতই চাক না কেন তার ভাই কখনো দিবে না। যতই সে ভালোবাসুক, হয়তো ভাইয়ের বউকে এভাবে চাওয়া ঠিক না, কিন্তু ওই একটা শব্দ ভালোবাসায় যেন সব ঠিক বেঠিক ভুলে যায়। তার তো না চাইতেও সেই ভুল আবার করে বসলো পিয়ার্স। কিন্তু ভাইয়ের এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না। তবুও কিছু বলতে যাবে তার আগেই রায়ান সামনে ফিরে অগ্রসর হতে হতে পুনরায় গম্ভীর স্বরে আওড়ালো। আমার বউয়ের দিকে চোখ দেয়া বন্ধ কর। ফুপিকে বলেছি তোর জন্য মেয়ে দেখতে, জলদি বিয়ে করে নে। অন্য কাউকে বললেই বুঝি বিয়ে করা যায়? জীবনে আর কাউকে ভালোবাসতে পারবে কিনা তাই জানে না, সেখানে বিয়ে করার কথা তো সে স্বপ্নেও ভাববে না। সে বিষয়ে কোনো কথা বলল না। বাইকে যেতে দেখে সেও পিছু হাঁটল। চঞ্চল কণ্ঠে শুধালো। ভালোবেসে ফেলেছিস মেয়েটাকে? রায়ান আর থামল না, আর না তো ভাইয়ের পানে তাকালো। পা দুটো চলমান রেখে স্বগোক্তি করল। কখন বললাম আমি তাকে ভালোবাসি? তাহলে তাকে বেঁধে রাখতে চাচ্ছিস কেন? ভাইয়ের উদ্গ্রীব স্বর শুনেও রায়ান থামল না, শুধু শান্ত স্বরে জবাব দিল। কারণ সে আমার বউ, আর আমার বউ একান্ত আমার হয়েই থাকবে। পিয়ার্স আর পা বাড়ালো না, সেখানে স্থির দাঁড়িয়ে রইল। মুখের কোণে এক ব্যথাতুর হাসি ফুটিয়ে উঠল। তার ভাই মুখে না বলল সে জানে তার গম্ভীর ভাইটা প্রেমে পড়েছে, ভালোবেসে ফেলেছে ওই মেয়েটাকে। তার ভাইটা তো এমনই, মনের কথা সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু সে তার ভাইকে ভালোই বুঝে। পিয়ার্সের বক্ষ জুড়ে ব্যথার উদ্গীরণ ঘটল। রায়ানকে তখনও দেখা যাচ্ছে। পিয়ার্স ব্যথাতুর মন নিয়েই ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে কিঞ্চিত উচ্চ আওয়াজে আওড়ালো। মেয়েটাকে আগলে রাখিস ভাই, কোনো ভুল করলেও মেয়েটাকে আঘাত করিস না। ওই সহজেই ফুলটাকে সযত্নে নিজের বক্ষ মাঝারে জায়গা দিয়ে আগলে রাখিস। অর্থী আর নির্ভার পাশাপাশি বসে আছে পদ্মার পাড়ে। বিকেলের শীতল মৃদু বাতাস গায়ে ছুঁয়ে যাচ্ছে তাদের দুজনের। নদীর পানিতে বাতাস লেগে হালকা স্রোত বইছে। তার দিকেই তাকিয়ে আছে দুই মানবীদয়ের নয়ন যুগল। অর্থী আর চোখে তাকালো নির্ভারের পানে। ছেলেটা একটা টি শার্ট পরে এসেছিল, তা বাতাসে কিঞ্চিত ফুলে আছে। এলোমেলো চুলগুলো এতক্ষণ ঘোরার কারণে আরও এলোমেলো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে আছে। অর্থীর মনে স্পৃহা তৈরি হলো ওই এলোমেলো চুলগুলো নিজের হাতে ঠিক করে দিতে, কিন্তু তা মুখে প্রকাশ করল না। সে হাঁটু ভাঁজ করে তা দুহাতে পেঁচিয়ে নিয়ে মাথাটা হাঁটুর উপর রেখে চোখ নিবিষ্ট রাখল নির্ভারের পানে। মনে করল আজ সারাদিনের ঘটনা। নির্ভার তাকে কোথাও আসার প্রস্তাব দেয়নি। তার যেখানে যেখানে যেতে ইচ্ছে করেছে সেখানে গিয়েছে। প্রথমে রিক্সা অনেকক্ষণ চড়েছে, তারপর একটা পার্কে অনেকক্ষণ বসেছিল। দুপুর হতেই নির্ভারকে নিয়ে একটা সস্তা হোটেলে গিয়ে নাস্তা সেরেছে। তারপর পুনরায় রিক্সা চড়েই পদ্মার পাড়ে এসেছে। এখানে এসে আগে 2 প্লেট ফুচকা খেয়েছে দুজনে, তারপর এখানে এসে বসেছে। ছেলেটা তাকে কোনো কাজেই বাধা দেয়নি, তার সাথে তেমন একটা কথাও বলেনি। শুধু সে বলেছে আর নির্ভার উত্তর করেছে।
কিন্তু এসব কিছু যেন অর্থির কাছে এক নতুন অভিজ্ঞতা। সে সর্বদা ভাই বাবা চাচাদের সাথে বড় বড় রেস্টুরেন্টে খেয়েছে, বড় বড় গাড়িতে চড়েছে, দামি দামি পোশাক পরেছে, শুধু বন্ধুর সাথে দু একবার রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়েছে, এইটুকুই। সেই আজ রিক্সা চড়েছে, সস্তা হোটেলে খেয়েছে, অনেকটা পথ হেঁটেছ, পছন্দের মানুষটার সাথে পায়ে পা মিলিয়ে চলেছে। এসব সামলাতে অর্থির খুব একটা কষ্ট হয়নি, আর না তো খারাপ লেগেছিল, বরং তার কাছে সব অন্যরকম আর আনন্দের মনে হয়েছিল। এই দিনটা তার জীবনের এক অন্যরকম দিন, যেন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিন। তা তো হওয়ারই ছিল, প্রিয় মানুষটার সাথে এসেছিল যে। নির্ভার নদীর দিকে তাকিয়ে থাকলেও অর্থি যে তার পানে তাকিয়ে আছে তা ঠিক বুঝল। আশেপাশে খুব একটা মানুষের আনাগোনা নেই, তবু এভাবে মেয়েটাই তাকিয়ে থাকায় নির্ভারে কেমন যেন লাগলো। নদীর পানে তাকিয়ে থেকে বলে উঠল, চোখ সরাও পাগল মেয়ে, আমার নজর লেগে যাবে। নির্ভর বুঝতে পেরেছে এটা বুঝে অর্থি লজ্জা পেল, তবু চোখ দুটো সরালো না। নির্ভর আর কিছু বলল না, নিজের পকেট থেকে ফোনটা বের করে আকস্মাত আবদার করে উঠল। আমরা একটা সেলফি নিতে পারি অর্থি? অর্থির মন পুলকিত হলো। লজ্জা পেয়ে সে না বলল না, বরং সেভাবেই নির্ভরের পানে তাকিয়ে থেকে মাথা নেড়ে সায় জানালো। নির্ভর সেভাবেই একটা সেলফি নিল। হয়তো তাতে ছেলেটার মন ভরল না, তাই পুনরায় বলল, ফোনের দিকে তাকাও অর্থি। অর্থি চোখ তুলে ফোনের দিকে তাকাতে নির্ভর আরেকটা সেলফি নিল। দুজনের ঠোঁটের কোণেই এক টুকরো খুশির ঝিলিক দেখা দিল। সেখানে আরও কিছুক্ষণ বসে থেকে দুজন উঠে দাঁড়ালো। একটু এগিয়ে আসতে একটা ঝালমুড়ির দোকান দেখতে পেল। অর্থি সেদিকে এগিয়ে যেতেই নির্ভর সেদিকে এগিয়ে গেল। অর্থি 20 টাকার ঝালমুড়ি কিনে নিজের কাছে টাকা নির্ভরের মানিব্যাগ থেকে 20 টাকা দিয়ে পুনরায় সামনে অগ্রসর হলো। দুজন হাঁটতে হাঁটতে ঝালমুড়ি শেষ করলো। মেন সড়কে এসে পুনরায় রিক্সা চড়ে শহরের দিকে আগালো। তখন বিকেলের আভা নিতে শুরু করেছে। অর্থি একটা ফুলের দোকানের সামনে রিক্সা থামিয়ে নেমে ভাড়া মিটিয়ে দিল। তারপর ফুলের দোকানে গিয়ে নিজের পছন্দসই একটা বেলি ফুলের গাছরা কিনল। নির্ভর শুধু পাশে দাঁড়িয়ে মেয়েটার কাজকর্ম দেখতে লাগলো। অর্থি টাকা মিটিয়ে দিয়ে নির্ভরের দিকে ফিরে মালাটা তাকে ধরিয়ে দিয়ে অনুরোধের সুরে বলল, এটা আমার চুলে পরিয়ে দেবেন সিনিয়র? নির্ভর মেনে নিল। অর্থির হাত থেকে মালাটা নিতেই অর্থি ঘুরে দাঁড়ালো। নির্ভর সযত্নে মালাটা অর্থির চুলে পেঁচিয়ে দিল। এই কাজে অর্থির অধর কোণের হাসি যেন আরও চড়া হলো। সবশেষে আরেকটু হেঁটে নিজেদের ভার্সিটি গেটের কাছাকাছি এসে দাঁড়ালো। এখন চলে যেতে ভেবে অর্থির মনটা ভার হয়ে এলো। নির্ভরের ব্যাগটা বের করে আবার দেখলো সেখানে এখনো 1000 টাকার নোট আর 500 টাকার একটা নোট অবশিষ্ট আছে, সাথে কিছু খুচরা নোটও। অর্থি ঠিক করলো আজ রিক্সা চড়ে বাড়ি ফিরবে, তাই নিজের কাছে টাকা থাকা সত্ত্বেও নির্ভরের মানিব্যাগ থেকে রিক্সা ভাড়ার টাকাটা রেখে দিয়ে ব্যাগটা ফেরত দিয়ে দিল। নির্ভর তা গ্রহণ করতে অর্থি ভার সুরে শুধালো, আপনি আমাকে এজন্যই আজ ঘুরতে নিয়ে এসেছিলেন তাই না? যেন আপনি আমাকে আপনার সীমা বোঝাতে পারেন, আর এটাও চেয়েছিলেন যেন আপনার সীমা দেখে আমি পিছু হটে যাই। নির্ভরের ভাবগতি ঠাওর করা গেল না। মানিব্যাগটা পকেটে পুরে রেখে শান্ত স্বরে উত্তর দিল, যদি করেও থাকি তাতে ভুলটা কোথায়? আমাদের দুজনের ফারাক তোমার বোঝা উচিত। অর্থি এক ব্যথাতুর হাসি হেসে চোখে চোখ রেখে বলল, কিন্তু দেখুন, আমি 500 টাকার কম টাকাতেই সবকিছু ম্যানেজ করে নিয়েছি। আপনার সাথে থেকে ছোট ছোট জায়গায় ঘুরে আর সস্তা হোটেলে খেয়েও খুশি হয়েছি। তাহলে এর কি বলবেন আপনি? হতে পারে তুমি বুঝতে পেরেছিলে তাই কম খরচ করেছো, বা আমার উপর দয়া দেখিয়েছো। আর মাঝে মাঝে একটু অন্যরকমভাবে দিন পার করলে সবারই ভালো লাগে, তাই তোমারও লেগেছিল। কিন্তু সারা জীবন এভাবে কাটানো যায় না, এটাই বাস্তবতা। 2 দিন পর ঠিক আফসোস করবে। নির্ভর এখনো তাকে বুঝতে পারছে না ভেবে অর্থির চোখ দুটো টলমল করে উঠল। এই ঝাপসা চোখ দুটো হয়তো দেখতে চাইল না নির্ভর, তাই চোখ সরিয়ে নিয়ে বলল, এখন বাড়ি ফিরে যাও মেয়ে, আর আজ থেকে আমাদের কথা বলা বন্ধ। ভার্সিটিতে আমাকে দেখলেও কখনো আমার সামনে এসে দাঁড়াবে না। এত কঠিন কঠিন নির্দেশনাগুলো অর্থি মেনে নিতে পারল না। সড়কে চলা বা আশেপাশে মানুষের উপস্থিতির কথা ভুলে গেল। গলার স্বরে একরাশ কষ্ট মিশিয়ে উচ্চস্বরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি নির্ভর। এই সত্যিটা তো না বললেও নির্ভর জানে, যদিও এসব প্রকাশ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আর না তো সে মেয়েটাকে কখন এসব বলার সুযোগ দিয়েছিল। যা ছিল সব শুধু অনুভবেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ মুখে শুনে হৃদয় আনন্দিত হলো, মন ছলকে উঠল, মন চাইল জোরে জোরে বলতে, আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগল মেয়ে। কিন্তু অর্থে অবুঝ হলেও সে তো আর অবুঝ নয়। বাস্তবতা যেন তার মুখ অবরোধ করে ধরল। আশেপাশে তাকালো,
অর্থী উচ্চস্বরের কথা শুনে অনেকেই থেমে তাদের পানে তাকিয়ে আছে। নির্ভর পুনরায় অর্থীর দিকে ফিরে শুষ্ক ঢোক গিলে বলল, এসব তোমার পাগলামি অর্থী, এটাকে ভালোবাসা বলে না, শুধু দুদিনের আবেগ মাত্র। এভাবে বলায় অর্থীর চোখ দুটো আরো ভরে উঠল। নিজের ভালোবাসাটাকে দুদিনের আবেগ বলায় খুব লাগলো কথাটা। রাগত্ব স্বরে বলল, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না দিতে পারলে অন্তত আমার ভালোবাসাটাকে দুদিনের আবেগ বলে অপমান করবেন না নির্ভয়, নয়তো দেখা যাবে পরবর্তীতে নিজের চোখের সাথে চোখ মেলাতে ব্যর্থ হবেন। নির্ভর মেয়েটাকে কি করে বোঝাবে? সে মেয়েটার থেকেও বেশি ভালোবাসে। মেয়েটাকে কষ্টে দেখলে তার দ্বিগুণ কষ্ট হয়, যেমনটা এখন হচ্ছে। মেয়েটাকে সে কিভাবে বুঝালে বুঝবে? নির্ভর জোরে একটা শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, এখন যাও, এসব কথা আর কখনো উচ্চারণ করো না। বাস্তবতা অনেক কঠিন অর্থী, তুমি বুঝবে না। বলে নির্ভর নিজেই চলে যেতে চাইল। তখনই অর্থী পুনরায় বলল, ভাবি বলেছিল ভালোবাসতে হলে লড়াই করা শিখতে হবে। আপনাকে পেতে হলে আমাকে ঠিক কতজনের সাথে লড়াই করতে হবে, কোন কোন বাস্তবতার সম্মুখীন হতে হবে সিনিয়র, বলবেন প্লিজ? আমি সবকিছুর সম্মুখীন হতে প্রস্তুত। এ পর্যায়ে নির্ভর রেগে গেল। মেয়েটা তাকে বারবার দুর্বল করে দিতে চাইছে। এত বোঝানোর পরেও কেন বুঝতে পারছে না মেয়েটা? রেগে পিছে ফিরে অর্থীর অনেকটা নিকটে এসে ঝাঁচালো স্বরে বলল, ঠিক কতজনের সাথে লড়াই করবে তুমি? পারবে নিজের পরিবারকে মানাতে? পারবে যদি ভালো জব না পাই তাহলে আমার স্বল্প আয়ের টাকা নিয়ে আজীবন চলতে? পারবে দুবেলা রান্না করে খাইয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে? পারবে রাজপ্রাসাদ ছেড়ে আমার কুঁড়ে ঘরে থাকতে? দামি পোশাক ছেড়ে রোজ রোজ আমার দেওয়া কম দামি পোশাক গায়ে জড়াতে? পারবে রোজ রোজ মাংস ডিমের পরিবর্তে কখনো কখনো সামান্য সিদ্ধ ভাত খেয়ে কাটাতে? পারবে না মেয়ে, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। তুমি অন্যরকমভাবে জীবন পার করেছ। যতই মুখে বলো না কেন, এসব বাস্তবে মেনে চলা অনেক কঠিন। বলতে বলতে গলার স্বর পরিবর্তন হয়ে শান্ত কোমল হয়ে উঠল। অর্থী চোখ বেয়ে অশ্রু ঝরল। সে নির্ভরের এত এত কথা মানতে চাইল না। অশ্রু বিসর্জন দিতে দিতে বলল, আপনার জন্য এই সব করতে পারবো, পরিবারকে মানাবো, যদি না মানে তাদেরকে ছাড়তেও রাজি, কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। আপনি পাশে থাকলে এসব করতে হয়তো আমার জন্য সহজ হতো, কিন্তু আফসোস আপনি আমার পাশে নেই। তবু আমি আপনাকে ভালোবাসি সিনিয়র, আর আপনাকে পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেই যাব। আপনি আর আপনার বাস্তবতা একদিন ঠিক হেরে যাবেন আমার ভালোবাসার কাছে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অর্থী। দ্রুত পায়ে নির্ভরের সামনে থেকে সরে দ্রুতে দাঁড়ালো। একটা রিক্সা পেতেই উঠে পড়ল। মন খারাপ থাকায় এখন একা রিক্সা চড়তেও ভয় পেল না, বরং চোখ বেয়ে আরও কষ্টের অশ্রু ঝরে পড়ল। অর্থী যাওয়ার পানে আহত চোখে তাকিয়ে রইল নির্ভর। অর্থী রিক্সাটা দৃষ্টিসীমার বাইরে যেতেই নির্ভর রাগে দুঃখে দেওয়ালে একটা পাঞ্চ মারল। হাতটা ছিলে গিয়ে রক্তের দেখা মিলল, কিন্তু তাতেও নির্ভরের ভ্রুক্ষেপ হলো না। উল্টো দিকে ঘুরে ভারাক্রান্ত মন নিয়ে অস্থির পায়ে নিজের বাসার দিকে হাঁটতে শুরু করলো। বাড়ি ফিরতে ফিরতে অর্থীর সন্ধ্যা পেরিয়ে গেল। প্রকৃতিটাকে আধারে গ্রাস করে নিতে শুরু করেছে অনেক আগেই। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করলো। সদর দরজা পেরোতেই চোখে পড়ল বাড়ির প্রায় সবাই লিভিং রুমে বসে আছে। নিশাদ চা দিচ্ছে সবার হাতে হাতে। সবাইকে এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখে অর্থীর মনে ভয় জন্ম নিল। তার আসতে দেরি হয়ে গেছে দেখে কেউ আবার বকবে না তো? নিজের বাবাকে দেখেই বেশি শঙ্কিত হলো তনুমান। হাতের দ্বারা আর একবার চোখমুখ মুছে নিল, যাতে কেউ সহজে বুঝতে না পারে সে কান্না করেছিল। মনের কোণে সাহস জুগিয়ে সবার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে উপরে উঠতে চাইল, কিন্তু তখনই তার পা দুটো থমকে দিতে তার বাবার গমগমে সুর ভেসে এলো। এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি হলো কেন? বাবার গমগমে সুরের বাক্যটা শুনে অর্থীর পদযুগল স্থির হলো। একটু দেরি করে ফেলেছে আসতে, তাই বলে এত গম্ভীর স্বরে জিজ্ঞেস করছে কেন? শঙ্কায় ডুবে থাকা মন আরো শঙ্কিত হলো। শুষ্ক ঢোক গিলে জোরে শ্বাস ফেলে বাবার দিকে না ফিরেই বলল, বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম আব্বু, সরি একটু দেরি হলো আসতে। ঠিক আছে, নিজের রুমে যাও। পুনরায় একই স্বরে বললেন কথাটা আরমান সাহেব। যেতে বলেছে বিধায় অর্থী স্বস্তির শ্বাস ফেলল। দ্রুত বেগে সেখান থেকে যেতে চাইল। তখনই উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল রায়ান। বোনকে এত জোরে সিঁড়ি দিয়ে ছুটতে দেখে গম্ভীরতার সহিত আওড়ালো, এত জোরে ছুটছিস কেন? ধীরে চলতে পারিস না? ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে পুনরায় থেমে গেল। বাপের থেকেও বেশি এই ভাইটাকে তার ভয় লাগে। এমন নয় শুধু ধমকায়, কিন্তু ভালো কথা বললেও তার সাথে একটা গম্ভীর্য লেপ্টে থাকে। আর যা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে, এর থেকে কিছু লুকানো কষ্টকর। তাও ভালো, কোনো প্রশ্ন করেনি।
তাই হাঁপ ছেড়ে মাথা নমনীত করে বলল, সরি ভাইয়া। সাবধানে হাঁটবি, হয়তো পড়ে গিয়ে ব্যথা পাবি। বলে নিচে নেমে এলো। অর্থির আর সাহস হলো না দ্রুত হাঁটার। আস্তে আস্তে হেঁটে নিজের রুম পর্যন্ত এলো। রুমে ঢুকে বিছানায় শরীরখানা এলিয়ে দিয়ে চোখ বুঝল। এমন নয় যে সে কখনো বাড়ি থেকে বের হয় না, কিন্তু প্রতিবারই নির্দেশ থাকে সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরে আসার। আর সব থেকে বড় বিষয়, চোর চুরি করলে কেউ কিছু না বললেও তার মন ভীত হয়ে থাকে। মনে হয় এই বুঝি সবাই বুঝে ফেলল। অর্থির আজকের অবস্থা হয়েছে সেরকম। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে ঘুরতে সে বেরিয়েছিল, তাও পুরো দিনের জন্য। দুই শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে কিছু কাজের সমাপ্তি ঘটালো নিশাত। রাত এখন ভালোই গভীর, যদিও শহরে এটাকে গভীর রাত বলে না, তাদের তো সবে সন্ধ্যার শুরু। মাত্রই সবার ডিনার সেরে যে যার রুমে গেল। বাকি তারা তিনজন সব গুছিয়ে রাখছিল। নিশাত বিকেল থেকেই নিচে আছে, বইও পড়েনি, শাশুড়িদের সাথে রান্নাও করেছিল। কাজ শেষ হতেই সাথী বেগম চলে গেল। নিশাত এক কাপ কফি তৈরি করে নিজের শাশুড়ির সাথে সিঁড়ি বেয়ে উপর পর্যন্ত এলো। রিমি বেগম তার রুমের দিকে যেতেই নিশাত কফি হাতে রায়ানের রুমের দিকে ছুটল। দরজায় নক করতেই প্রতিদিনকার ন্যায় গম্ভীর স্বরের অনুমতি পেয়ে রুমে ঢুকলো নিশাত। রায়ান তখন কাউচের উপর বসে, কোনো কাজ করতে দেখা গেল না তাকে। নিশাত কফির কাপটা টেবিলের উপর রাখতে যাবে, তার পূর্বেই রায়ান বইয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল। কফি আমার হাতে দাও। নিশাত বাধ্য বইয়ের মতো এগিয়ে গিয়ে কাপটা রায়ানের হাতে ধরিয়ে দিল। রায়ান তা হাতে নিয়ে পুনরায় ভারী স্বরে বলল, পাশে বসো। নিশাত ভ্রু কুঁচকে তাকিয়ে শুধালো, কেন? বসতে বলেছি, বসো স্টুপিড, এত প্রশ্ন করবা না। এমন গম্ভীর স্বরের ধমক খেয়ে নিশাত মুখ গোমরা করে রায়ানের পাশে বসল। তবে তাদের মেঝের দূরত্বটা অনেকটা বেশি, আর এটা বোধহয় রায়ানের পছন্দ হলো না। সে বইয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই কফিতে একটা চুমুক দিয়ে একই সুরে শুধালো, তোমার পড়াশোনা নেই? বিকেল থেকেই দেখছি কাজ করছো, পড়াশোনা কখন হবে? এত প্রশ্ন বোধহয় নিশাতেরও ভালো লাগলো না। পাশে বসিয়ে এমন গম্ভীর টোনে এত কথা বলার কি আছে। ব্যাটের একটু রসকা শুনে নিশাত তেষ্টা স্বরে জবাব দিল, পড়তে ইচ্ছে করে নাই তাই পড়ি নাই, ইচ্ছে হলে ঠিক পড়বানি। কাল থেকে এই রুমে আমার সামনে পড়তে বসবে, আর এখন থেকে এখানেই পড়বে। তৎক্ষণাৎ এমন নির্দেশ পেয়ে নিশাত এক পলক তাকালো রায়ানের পানে, পুনরায় চোখ সরিয়ে নিল। তার বয়েই গেছে এই গোমরামুখ লোকটার সামনে বসে পড়তে। নিশাত মুখে কিছু উচ্চারণ করল না। নিশাতকে শব্দ ব্যয় করতে না দেখে রায়ানের চাহনি আরও তীক্ষ্ণ হলো। নিশাতের পানে তাকিয়ে থাকা কালীন হঠাৎ মনে পড়ল হসপিটালে পেয়ার্সের বলা কথাগুলো। ভাবতেই যেন রাগে সে জড়ো হলো মস্তিষ্কে। কফির কাপটা ধরা হাতের চাপ বাড়ল। সেভাবে তাকিয়ে থেকেই দাঁত কটমট করে পুনরায় আদেশ দিল, আজ থেকে এই রুমে থাকবে তুমি। নিশাতের চোখ দুটো গোল গোল হয়ে গেল। আশ্চর্য হয়ে তাকালো স্বামীর পানে। এমন তাকানোতে রায়ান ভড়কে গিয়ে চোখ সরিয়ে নিল। নিশাতের ভালো লাগলো নাকি খারাপ বুঝল না, তবে এমন কথায় সে অবাকের শীর্ষে পৌঁছে গেছে। এটা তো সে বুঝতে সক্ষম যে রায়ান তাকে মেনে নিতে শুরু করেছে। যদিও ভালোবাসাটা আছে কি না জানে না, কিন্তু মনে পড়ল লোকটা কি বিশ্রীভাবে তাকে রুম থেকে বের করে দিয়েছিল, আর এখন এমনভাবে বলছে যেন সে বাধ্য হয়ে থাকতে বলছে এই রুমে। কারণ যাই হোক, সে এই রুমে এত সহজে থাকবে না। লোকটাকে অনেক ঘোরাবে, তারপর যদি ইচ্ছা হয় তো থাকবে। এই লোককে এবার সে বোঝাবে উপেক্ষা করা কাকে বলে। সেই বিষয়ে নীরবতা পালন করলেও রায়ানের ভারী কিশোরের অমন আদেশ তার ভালো লাগেনি। তাই সেও মুখ ভেঙিয়ে তেড়া স্বরে বলল, আপনার মা কি আপনাকে কখনো মধু খাওয়ায়নি? যখনই দেখি রেগে থাকেন, মিষ্টি স্বরে কথা বলতেই জানে না। বলেই উঠে দাঁড়ালো। এমন বাক্য শ্রবণ করে রায়ান পুনরায় বইয়ের পানে তাকালো। এক বুড়ুচিও কফিতে একটা চুমুক বসিয়ে ঠোঁটের কোণে বাঁকা করে গভীর স্বরে বলে উঠল, আম্মু না খাওয়ালেও বউ খাওয়াতেই পারে। কাছে আসো, এখনই টেস্ট করে দেখি। প্রথমে এমন গভীর টোনের বাক্যটার মানে না বুঝলেই পরক্ষণেই হয়তো বুঝতে সক্ষম হলো। তাই তো ছোট কায়া জুড়ে শীতল স্রোত বয়ে গেল। গোল গোল চাহনির আঁখি দুটো ছোট হয়ে এলো। মাথা নমনীত করে রুম থেকে বেরিয়ে যেতে নিল। লোকটাকে আর জবাব দেওয়ার ইচ্ছে হলো না। লোকটা দুদিন ধরে যা শুরু করেছে তাতে এখানে থেকে জবাব দিলে এ লোক হয়তো খারাপ কিছু ঘটাবে, নয়তো আরও নির্লজ্জ বাক্য আওড়িয়ে তাকে লজ্জা দিয়েই মেরে ফেলবে। তো এখান থেকে চলে যাওয়াকে শ্রেয় মনে করলো। নিশাতকে রুম থেকে চলে যেতে দেখে রায়ান পুনরায় গলার স্বর চেঞ্জ করে গম্ভীর স্বরে ডেকে উঠল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? বলেছি না এই রুমে থাকতে। এই চড়ুই, থামো বলছি।
নিশাত কোনো কথাকেই পাত্তা দিল না, আর না তো গম্ভীর স্বরে শুনে ভয় পেয়ে থেমে গেল, নিজের মতো চলে গেল। আর তা দেখেই রায়ানের মেজাজ আরো তুঙ্গে উঠে গেল। মেয়েটা তাকে উপেক্ষা করে চলে গেল। কাপটা রেখে দিয়ে পেছনে ছুটতে চাইল, কিন্তু কি ভেবে থেমে গেল, এই মেয়েকে সে পরে দেখে নেবে। ঘুরে লাইব্রেরি রুমের দিকে অগ্রসর হতে হতে বিড়বিড় করে উঠল, স্টুপিড বউ, স্বামীর কথাকে উপেক্ষা করে, চাপড়ে মন চাচ্ছে দাঁত ফেলে দেই। করিডোর পেরিয়ে অর্থির রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ কোনো বাক্য শুনে পা থেমে গেল নিশাতের। তার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ির রুম পেরিয়ে ননদের রুমে যেতে হয়। এর আগেও অনেক রাতে যখন এখান দিতে যেত, তখন দুই একবার এই রুম থেকে ঝামেলার গুঞ্জন শুনেছে। মনে স্পৃহা জাগলেও কখনো দাঁড়িয়ে শোনার ইচ্ছা পোষণ করেনি, বেয়াদবি হবে ভেবে। তার আগেই মনে হয়েছিল তার চাচি শাশুড়ি আর চাচা শ্বশুরের মাঝে খুব একটা ভালো সম্পর্ক নেই, যদিও তারা সবার সামনে ভালো ব্যবহার করে। হয়তো বাড়ির সবাই এটা জানে, আবার হয়তো জানে না, সঠিকটা জানে না নিশাত। তবে তার কখনো মনে হয়নি এনাদের মাঝে অনেক বড় ঝামেলা থাকতে পারে বলে। সবাই ব্যস্ততায় দিন পার করে, তাই চাচা শ্বশুরের সাথেও খুব একটা কথা হয় না নিশাতের। তবে যখনই দেখা হয় তিনি অনেক সুন্দরভাবে কথা বলেন, আম্মু বলে সম্বোধন করেন। তাই এই দুজনের মাঝে কে ভালো আর কে দোষী তা ঠিক বুঝতে ব্যর্থ নিশাত। তবে আজকে তার জন্য পা থামেনি যে ভেতরে দুজন ঝামেলা করছে বলে, বরং তার পা থেমেছে অর্থির কথা শুনে। নিজেদের রুমের বিছানার উপর রাগত্ব মুখে বসে আছে আরমান সাহেব। রাগে তার সমস্ত শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে। সাথী বেগম নিজেও রাগী চাহনিতে তাকিয়েছে স্বামীর পানে। রাগে তিনিও ফুঁসছেন। আরমান সাহেব পুনরায় বলল, নিজের মেয়ে মিথ্যা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তা দেখো না? মেয়েকে সামলাতে জানো না? সাথী বেগমও রাগত্ব স্বরে বলল, মেয়ে শুধু আমার একার নয়, তোমারও। তাই শুধু পরনারীদের পানে না তাকিয়ে থেকে নিজের মেয়ের দিকেও লক্ষ্য রাখো। আর মেয়ে মিথ্যে বলছে না সত্যি, তা আমি কি করে জানবো? আমি কি বাইরে বেরিয়ে দেখতে গিয়েছি সে কার সাথে ঘুরতে গিয়েছে? বইয়ের কথা শুনতে আরমান সাহেব ধমকে উঠল, চুপ করো অসভ্য মহিলা, রোজ রোজ এক কথা বলে মাথা খারাপ করে দেয়। মেয়েকে সামলাতে পারছে না আর আমাকে দোষারোপ করছো? সত্য কথা বললে গায়ে ফসকা পড়ে, তাই না? কি ভেবেছো আমি কিছু জানি না, তাই না? সব জানি আর সব বুঝিও। আরমানবাবু চুপ রইলেন। এই নীরবতার মানে বউ সত্যি বলেছে তার জন্য, নাকি কথা বলে এই মহিলার সাথে ঝামেলা বাড়াতে চাইল না সেজন্য? ঠিক বোঝা গেল না। স্বামীকে চুপ থাকতে দেখে সাথী বেগম ওনার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসে পড়ল। মেয়ে একটা ছেলের সাথে ঘুরতে বেরিয়েছে মানে নিশ্চয় তার সাথে কিছু আছে। কে সে? জেনে বিয়ে দিয়ে দাও। এত ভাবার কি আছে? আরমান সাহেব কিছু পল চুপ করে থেকে বলে উঠল, ছেলেটাকে দেখে মনে হইল খুবই সাধারণ কেউ, আমাদের মেয়ের সাথে ঠিক যায় না। আমি হয়তো বন্ধু ভেবে ছেড়ে দিলাম, কিন্তু মেয়ে মিথ্যা বলাতে শিওর ওই ছেলের সাথে কিছু একটা আছে, তাই যা করার দ্রুত করতে হবে। সাধারণ কেউ শুনে সাথী বেগমের একটু বিরক্ত লাগলো। ওনার কাছে এখন পরিষ্কার মেয়ে কেন সকালে অমন করে সেচে বেরিয়েছিল, কিন্তু স্বামী কিছু করতে চায় কথাটা শুনে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো তুমি? মেয়ে যখন মিথ্যা বলতে শিখে যায় তখন সে বড় হয়ে যায়। এতদিন মেয়ে ছোট বলে কাউকে বিয়ের জন্য ডেকে আনেনি, কেউ বললেও বারণ করে দিয়েছে, কিন্তু এখন মেয়ে কিছু ঘটানোর আগে দ্রুত মেয়ের বিয়ে দিতে চায়। স্বামীর কথা শুনে সাথী বেগম পুনরায় বলল, কিন্তু মেয়ে যদি রাজি না থাকে তাহলে কি করবে? এই পর্যন্ত এসে নিশা তার দরজার সামনে দাঁড়িয়ে থাকলো না। সে সরে অর্থির রুমের দিকে ছুটল। এতক্ষণ দরজার কাছাকাছি থাকায় সবই স্পষ্ট শুনেছি। জানে সে কাজটা ঠিক করেনি, কিন্তু কৌতূহলের কাছে হার মেনেছিল সে। তার চাচা শ্বশুরের ভাষ্য মতে অর্থি একটা ছেলের সাথে ঘুরতে বেরিয়েছিল, আর ছেলেটা খুবই সাধারণ। আর অর্থি আপু তার ভাই মানে নির্ভরকে পছন্দ করে, যে অসাধারণ হয়ে যোগ্যতার কাছে সাধারণ। তার মানে অর্থি আপু মিথ্যে বলে তার ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল বুঝি। ভাবতেই নিশাতের রুহ কেঁপে উঠল। এই কথা জানাজানি হলে কি ঘটবে এই বাড়িতে? এতদিন ভাবতো হয়তো তার চাচি একাই মেনে নিতে চাইবে না, কিন্তু আজ শিওর তার চাচা শ্বশুর এই সম্পর্ক মানবেন না। যেখানে মা বাবা দুজনে অমত, সেখানে নতুন সম্পর্ক গড়বে কি করে? মেয়েটাকে সে এত বুঝালো, তবুও মেয়েটা সে ভুলের দিকে পা বাড়িয়েছে। এখন সে কি করবে? ভাবতে ভাবতে অর্থির রুমের দিকে পা দিল। অর্থি বিছানায় মুখ লটকে বসে আছে। নিশাত দরজাটা আটকে দিয়ে অর্থির দিকে এগিয়ে এলো। ভাবিকে দেখে অর্থি ফোনটা রেখে দিয়ে ভাবির পানে তাকালো। চেষ্টা করে মুখে হাসি ফোটাতে পারল না।
নিশাত আগিয়ে এসে শুধালো।